পুরুষরা দুর্ভাগ্যবশত সবসময় একটি খুব সাধারণ সত্য বুঝতে পারে না। মহিলা যখন সে ভালোবাসে তীব্রভাবে পারস্পরিক হয়। নারীর প্রকৃতি একটি প্রতিধ্বনি, একটি মানসিক প্রতিফলনের মতো। আসুন একটি সংজ্ঞাত এবং উদ্যমী স্তরে আমাদের প্রতি মানুষের মনোভাব শোষণ করি, তার কথা, তার কাজ, তার উদ্দেশ্য, এবং যদি এগুলো একে অপরের সাথে মিলে যায় এবং তারপর শুধু আমরা এটা ফেরত দিই, চারিদিকে যা যায় আসে। কখনো কখনো কোমলতা, যত্ন, শান্তি এবং পৃথিবী থেকে বিশ্রামের ঘরের মতো। অন্য সময় যেমন শীতলতা, দূরত্ব এবং চিরকালের জন্য বন্ধ দরজা। কারণ একজন নারী খুব নয়, এটা প্রতিশোধমূলক নয়, এটা একটা আয়না এবং আপনি এটিতে যা রেখেছেন তা প্রতিফলিত করে। আপনি একটি বাগান চান, এর যত্ন নিন। আপনি কি প্রেম চান, তাকে ভালোবাসুন। আপনি আনুগত্য চান, আস্থার যোগ্য হন। আপনার পাশে যদি একজন শান্ত, উষ্ণ, অনুগত এবং প্রেমময় মহিলা থাকে, এটি একটি কাকতালীয় নয়, এটা তোমার কর্মের ফল। এবং যদি আপনার পাশে শীতলতা এবং শূন্যতা থাকে, তবে এটি একটি কাকতালীয় নয়, আপনি যা বপন করেন তার প্রতিফলন। আপনার মহিলার দিকে তাকান এবং আপনি দেখতে পাবেন আপনি আসলে কে, কারণ সে আপনারই আয়না। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না, আমাকে দামি শাড়ি কিনে দাও, দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না, আমার কষ্ট হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন, সারাদিন অনেক করেছো। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাচ্চাদেরকে সকালবেলা মাদ্রাসায় বিদায় দিয়ে আমি নাস্তা করে নিয়েছিলাম। তো নাস্তা শেষে ভাবলাম যে বাড়ি থেকে যে আমগুলো আনা হয়েছে একটু আচার বানিয়ে নিই। তো এখানে আমি একটা মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে একটু টক আচার। তো এই তো 2 চুলায় আমি 2টা আচার বানিয়ে নিচ্ছি। কাঁচা আমের সিজনটা চলে গেলে অনেক বেশি মিস করি যে আমের আচার বানালাম না। সারাটা বছর আর কি একটু আচারের জন্য মনে হয় যেন আত্মাটা আর কি ছটফট করে। তো আগে কিন্তু অনেক বেশি বানাতাম, কিন্তু ইদানিং আসলে বানানোই হয় না কয়েকটা বছর। আর গত বছর তো আমি অসুস্থ ছিলাম, যার কারণে আর কি বানানো হয়নি, কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। তো কি আর করার, বাজারের আচারগুলো একদমই আমার ভালো লাগে না, মানে মনের মতো হয় না আর কি। আমরা ঘরে যেরকম বানাই মানে ওই টেস্টটা আমার কাছে লাগে না, আমি পাই না। তো এই তো এখানে আমি বানিয়ে নিচ্ছি। ভাবলাম যে এবার একটু কষ্ট হলেও অল্প করে হলেও আমি একটু আচার বানাবো। তো সারা বছর রেখে খাওয়া যায়, দেখা যায় যে ভাজি, ভর্তা বা খিচুড়ির সঙ্গে। আর এখান থেকে আমি আম কিনে আচার বানিয়েছিলাম কয়েকবারই। আমার আচারটা কেন জানি নষ্ট হয়ে যায়, সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম যে অল্প করে হলেও আমাকে গাছ থেকে কিছু কাঁচা আম এনে দিবে। তো আপনাদের ভাইয়া বলছিল যে এত সুন্দর আম ছিঁড়তে ইচ্ছে হয় না। তো বললাম যে না, তারপরে আমাকে অল্প করে এনে দিবে, আমি আচার বানাবো। তো এই তো বাড়ি থেকে আনা হয়েছিল আম, আর এখানে আমি 2 রকমের আচার বানিয়ে নিচ্ছি। আর একটু লেট করলে কিন্তু কয়েকদিন পরে আম পেকে যাবে, তখন আর আচার বানানো যাবে না। তো সেই জন্যই আমি চটজলদি একটু আচার বানিয়ে নিলাম। আর আমার বাসায় আম রোদে দেওয়া একটু ঝামেলা, যার কারণে আমি যতটুকু পেরেছি এভাবে বানিয়ে নিলাম, যাতে ফ্রিজে রেখে আর কি খুব দ্রুত খাওয়া যায়, মানে শেষ হয়ে যায়, যাতে নষ্টটা না হয়। আর এই তো আচার বানানো শেষ। বিকেল টাইমটা একটু রেস্ট করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখানে আমি রান্না করছি, রাতের রান্না করছি। দুপুরবেলা সিম্পল কিছু করেছিলাম, তেমন রান্নাবান্না করিনি। আপনাদের ভাইয়া তো দুপুরবেলা খায় না, অফিসে থাকে। রাতের বেলা যেহেতু বাসায় আসে, একটা বেলা খায়, তো ভাবলাম যে রাতের বেলায় রান্নাটা করিনি। তো
এখানে আমি আজকে দেশি মুরগি রান্না করব। আর আমার কাছে ইদানিং কেন জানি আমার অন্যান্য হাঁড়ির চাইতে এই মাটির হাঁড়িতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। বলতে গেলে এক রকমের শখ করেই কিনেছি। আর এখন দেখি যে রান্না করতে যেমন ভালো লাগে, এই মাটির হাঁড়ির খাবারটাও না অনেক মজা হয়। বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি একটা মুরগি দিয়ে দিয়েছিল, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিয়েছে। এখন আমি শুধু জাস্ট রান্নাটা করে নিব। তো এখানে আমি যেভাবে আর কি রান্না করি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, সেই সঙ্গে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো একে একে আর কি সব ধরনের মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, মানে যা যা মশলা লাগে আর কি সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে তো কিছুটা সময় আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে গরম মশলা ছিল প্যাকেটের, তো সেটার গুঁড়াটাও আমি একটু দিয়ে দিলাম। তো দিয়ে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে ভালোভাবে কিছুটা সময় কষিয়ে তারপরে এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। আর দেশি মুরগিটা কিন্তু সিদ্ধ হতে একটু ভালোই সময় লাগে, তো সেটা বুঝে শুনেই আর কি রান্নাটা করতে হবে। যারা এই পর্যন্ত কষ্ট করে আমার সঙ্গেই আছেন, আমার ব্লগটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন ব্লগগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলে তো আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এই তো এখানে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি আলু দিয়ে আর কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, তারপরে এতে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। যেহেতু এটা দেশি মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমি প্রথমেই ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে রান্না করতে করতেই আজকের ব্লগ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।